বিমান দুর্ঘটনার 4 দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে না পারায় রোববার ও সোমবার শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জানান, দুর্ঘটনার পর শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে শিক্ষকরা। মিফতা গালিবের রিপোর্ট। এ যেন গাজার বুকে জায়ানবাদীদের বিমান হামলায় বিধ্বস্ত কোনো স্থাপনা। বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ, কাটছে না শঙ্কা। গত 21 জুলাই মাইলস্টোনে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় হতবাক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। আমার নিজের যে ভাই, তার ওই যে বাচ্চা পড়ে স্কুলে, প্লে গ্রুপে পড়তো, সে লাকিলি সেদিন আসেনি বলে সে বেঁচে গেছে। কিন্তু আমরা বা তার পরিবার, আমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারছি না যে ওর মতো অনেক বাচ্চা কিন্তু মারা গেছে। দেখে তো অনেক খারাপই লাগছে, দেখার মতন অনেক কষ্ট লাগছে। মাস্টাররা যাইয়া পরে যে গ্রিল কাটটা ও করে বার করছে, ওই ব্যথা পাইছে 2 কানে, গালে। তার মার বাচ্চা গেছে, সে বসতেছে কত কষ্ট, কেমন কষ্ট। আমরা একজন মা, আমাদেরও কষ্ট লাগতেছে। করেছেন সেদিনের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ। অন্য স্বজন হারানোর বেদনায় স্তব্ধ এসব মানুষ। বিমানটা পড়ছে, তারপর পিছে তাকায় দিয়ে অনেক আগুন জ্বলতেছে। তারপর সেইটা দেখে আমি আবার ভয় পেয়ে আমার বাসায় চলে গেছি। মানুষ বেশিরভাগই আমাদের সব এটা কেউ নিতেই পারতেছে না। আসলে হঠাৎ করে কেউ কল্পনাই করে না যে সেদিন এই জিনিসটা হবে। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ট্রমাটাইজড তো হচ্ছে, কারণ নিজের চোখে এত রক্ত, এত হাহাকার, এত চিৎকার, এগুলো দেখে সবাই মর্মান্তিকভাবে। ভাইস্তা ও হচ্ছে ক্লাস 4-এ পড়ে, তো ও হালকা ব্যথা পেয়েছে, বাসায় আসে। এখন হচ্ছে আজকে ব্যাগ নিতে আসতে বলছিল, এই জন্য আসা। এদিকে রবিবার প্রতিষ্ঠানে পাঠদান চলার কথা থাকলেও শিক্ষার্থী এবং অভিভাবকদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে ছুটি বাড়িয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। স্বজন হারানোর এমন মর্মান্তিক দৃশ্যপট মানবিক জীবনে ফিরে আসবে না বলে প্রত্যাশা সবার। স্কুলের বাচ্চারা যেখানে তারা সবচেয়ে নিরাপদ বোধ করে, তারা আনন্দে মাতোয়ারা থাকে। আমরা দেখছি অনেকে হেলান দিয়ে স্কুলে বন্ধুদের সাথে গল্প করতেছে, 1 সেকেন্ড আগেও জানে না যে এত বড় বিপদ তাদের উপরে এসে পড়ে যাচ্ছে। আমরা সত্যিই ব্যথিত, গোটা জাতি ব্যথিত। উঁচু ক্রেন আমাদের না থাকলে সেগুলো নিয়ে আসা দরকার, স্পেশালাইজড হেলিকপ্টার আনা দরকার। কোনো জায়গায় আগুন লাগলে পরে কিভাবে তাড়াতাড়ি নেভানো যায়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ এবং আরেকজন স্কুল সহকারী মাসুমা। স্বাস্থ্য বিভাগের হিসেবে এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। এক ব্রিফিংয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য জানান। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে 36 জন ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। সেটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম, বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ডিসিশনগুলো নিয়েছি, ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। তৃতীয় দফায় বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় আজ বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বুধবার 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আর গত মঙ্গলবার বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেছি যে আমরা আপনার কনসেপ্টের সঙ্গে একমত, আমরা আপনার এই বক্তব্যের সঙ্গে একমত যে কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়। এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। 15 বছরে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল সেভাবে আমাদের দেশ পরিচালিত হবে না। কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে এখনো পর্যন্ত আওয়ামী যে নীতি, সেই নীতিতেই অনেক কিছু পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা তিনি তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে যেটা শাহাদত বরণ করেছে, এখন পর্যন্ত শাহাদত বরণকারীদের তালিকা সুনির্দিষ্টভাবে করতে পারে নাই।
এখনো আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। এনডিএম 8টি প্রপোজাল আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রদান করেছেন। এর ভেতরে একটা ছিল নির্বাচনের তারিখ ঘোষণা করা, যেটার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী 5 থেকে 8 অগস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন। যমুনার সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধান উপদেষ্টার আজকের বৈঠকের বিষয়বস্তু কি আর কি বলছেন রাজনৈতিক নেতারা, জানাবেন। সদা, আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনায়, সেখানে 14টি রাজনৈতিক দলের সাথে আজকে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে 14টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে দেশের যে একটি সংঘাতময় পরিস্থিতি, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সচিবালয়ে যে ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো আলোচনায় এসেছে। এছাড়া দেশের যে সংঘাতময় পরিস্থিতি, গোপালগঞ্জের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এই যে সংঘাতময় একটি পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন এবং সরকারের মধ্যে ফেসিবাদের যেসব দোসররা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো দাবি তুলেছেন। তবে অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো বলেছে যে নির্বাচনের দিনক্ষণ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 4 থেকে 6 দিনের মধ্যেই নির্বাচনের একটি দিনক্ষণ নির্ধারণ করা হবে। তবে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের সাথে যেটি কথা হয়েছে, তিনি সবশেষ কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাথে কোনো ধরনের কথা হয়নি। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বলেছেন, তারা বলেছেন যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে সেটি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং অনেকাংশেই কমে যাবে। কারণ দেশ যখন নির্বাচনমুখী হবে এবং দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত থাকবে এবং এই বিশৃঙ্খল যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ হবে বলে তেমনটি তারা জানিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনও কিন্তু সংবাদ সম্মেলন করে কিংবা সাংবাদিকদেরকে এ বিষয়ে কোনো বিষয় অবগত করা হয়নি। সদা, যমুনা থেকে এই ছিল আমার কাছে 14টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের সবশেষ তথ্য। সদা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। এবারে পরবর্তী প্রসঙ্গ। কয়েকজনকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারা জানেন না পিআর পদ্ধতি কি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইলিয়াস মাতবারের রিপোর্টে বিস্তারিত। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। মির্জা ফখরুল বলেন, বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না, প্রয়োজন নির্বাচিত সরকারের। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই যৌক্তিক নির্বাচন চায়। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে,
এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া তা বোধহয় সবচেয়ে বেশি সমীচীন। এ সময় বর্তমান রাষ্ট্র কাঠামো আর অর্থনৈতিক কাঠামোর গুণগত পরিবর্তন দরকার বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জায়গায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দল ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এখনো করবে। পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন ৭২-এর সংবিধান প্রণয়ন প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দেওয়া হবে। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10:30 থেকেই এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলার 7 উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেন। সকাল 11:30টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমোহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মুস্তফা রোড হয়ে পুনরায় বেরির পার পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করারও দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান দলের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। আন্দোলনে অনুষ্ঠানটির দলটির পক্ষ থেকে আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত গুম, খুন, গণহত্যা এবং অপকর্মে দ্রুত বিচারের দাবি জানানো হয়। কায়েম হলে, ইসলামের রাষ্ট্র হলে পরে জনগণ সবচেয়ে কল্যাণ লাভ করতে পারবে, শান্তি থাকতে পারবে, দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধি লাভ করবে। তখন এক সময় জনগণের মধ্যেই আকাঙ্ক্ষা তৈরি হবে যে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার জন্য আমাদের রাস্তা নামা প্রয়োজন, দাবি করা প্রয়োজন। যদি জনগণ সবাই দাবি করে বা বেশিরভাগ দাবি করে, তখন অটোমেটিক্যালি একটা আন্দোলনে পরিণত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লুট হওয়া সকল অস্ত্রসহ সারা দেশ থেকে অস্ত্র উদ্ধার তৎপর অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শনাক্তকৃত গণহত্যাকারীদের কোনো ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আবু সাইদ অপুর রিপোর্ট। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের বিভিন্ন অবকাঠামো পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লুট ও অস্ত্র উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। প্রকৃত নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনার ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেসিবাদী ও গণহত্যাকারী পলাতক হাসিনার ভাগ্য নির্ধারণ হয়েছিল শহীদ ফারহান ফায়াজের মৃত্যুর মধ্য দিয়ে। পুরো ঢাকা শহরের আন্দোলনটা ট্রান্সফর্ম হয়েছিল ওই একটা ঘটনায়, অন্য কোনো ঘটনা না। ওই একটা ঘটনা পুরো বাংলাদেশের, কেন আমি বলবো যে পুরো ঢাকার আন্দোলনকে চেঞ্জ করে দিয়েছে। হাসিনার ভাগ্য ওই দিন নির্ধারিত হয়ে গেছে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানে বিপ্লব অর্জনে যারা নিহত হয়েছেন তারা দেশের সম্পদ। ফারহান ফাইয়াজের হত্যাকাণ্ডের বিচার হবে, অন্তর্বর্তী সরকার শনাক্তকারী খুনিদের কোনো ছাড় দেবে না। বিচার কাজ শুরু, ইনভেস্টিগেশন হচ্ছে। একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে, আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ, তারা ব্যান হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন, কিন্তু ফারহান ফাইয়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না। আবু সাইদ অপু,
মাইটিভি, ঢাকা। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় সিএসি বলেন, নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলেও জানান সিএসি। এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতে মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহায়তা চাই। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। পানি লাগবে পানি, মুগ্ধের সেই পানি বিলানো, আবু সাইদের আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবন সহ জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য মুহূর্তগুলো রাজধানী সহ সারা দেশের শহরের দেয়ালগুলোতে ফুটে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রং তুলি ও ব্রাশের আঁচড়ে রাঙিয়ে তুলেছেন গণ অভ্যুত্থানের চেতনা জাগানিয়া প্রেক্ষাপটগুলো, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ উপর আরও একটি রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থান, জনরোষের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। আর এই আন্দোলনের সময় বিপ্লবী ছাত্র জনতা দীর্ঘ ১৬ বছরের ইতিহাসে কথা না বলার বাকস্বাধীনতা ফিরিয়ে পাওয়া সহ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ও ত্যাগের মুহূর্তগুলো হৃদয়ের কালি দিয়ে এঁকেছেন দেয়ালে দেয়ালে। নজরকাড়া গ্রাফিতিগুলো ক্রমেই বেগবান করেছিল ফেসিবাদী ও জুলুমবাজ দীর্ঘ শাসনের অবসান ঘটানোর অন্যতম এক মাধ্যম হিসাবে সাহস জুগিয়েছিল প্রতিটি মানুষের হৃদয়ে। আমাদের এই গ্রাফিতিগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে রাজনৈতিক আমরা চালনা করব। তাদের যে আত্মত্যাগটা আমাদের সবার জন্য দেশের, এইটা আসলে আমাদের ফুটিয়ে তোলা উচিত। সময়ের সাথে সাথে কিছু কিছু গ্রাফিতি মুছে গেছে, আবার নতুন করে সেখানে পড়ছে তুলির আঁচড়। রাজধানীর মেট্রো রেলের প্রতিটি পিলারে পিলারে রং তুলির আঁচড়ে নতুন করে ফুটিয়ে তোলা হচ্ছে বিগত সরকারের ফেসিবাদ শাসন ব্যবস্থার আমলনামা এবং এর বিপরীতে রুখে দাঁড়ানো চিত্র, যা দেখে অনুপ্রেরণা পাচ্ছেন অনেকেই। ফেসিবাদী সরকার কি করছে না করছে এগুলো আমরা দেখতেছি, বা পিলার মধ্যে সবার একটা নজর পড়তেছে। যারা পরবর্তীতে আসবে তারা যাতে আগের মতো ফ্যাসিস্ট অথবা আগের সরকারের মতো কখনো যাতে আচরণ না করে, হ্যাঁ, এটাই আমাদের আর কি মনে করে দেওয়া। এই চিত্রগুলো তারই প্রতিচ্ছবি। প্রতিটি গ্রাফিতে ফুটে উঠেছে প্রতিবাদ, অন্যায়, অবিচার, জুলুম, আয়নাঘর সহ রক্তাক্ত ৩৬ জুলাইয়ের ইতিহাস। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে যাতে করে তরুণ প্রজন্মরা এসব গ্রাফিতির মাধ্যমে নিজেকে যেমন সংশোধন করতে পারে, তেমনি আগামীতে যারা রাজনীতিতে অংশগ্রহণ করবে তারা যেন এ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসে, এমনটা প্রত্যাশা ছিল সবার মুখে মুখে, যাতে করে আর কোনো ফেসিবাদের ঠাঁই এই বাংলা মাটিতে কখনো পুনর্জন্ম না হয়। কারওয়ান বাজার থেকে আবু সাইদ আপু, মাইটিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলাসহ উপকূলীয় জেলাগুলিতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢেউয়ের তোড়ে টেকনাফ ও কুয়াকাটায় ভেঙে গেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। সৃষ্ট জলোচ্ছ্বাসে ইতিমধ্যে উপকূলের প্লাবিত এলাকার মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দিয়েছে উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি।
গত 20 জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপটে চিঠিতে হাউসের মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ারও আহ্বান জানানো হয়। বলা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী। জাহিদ আহমেদ বাবুর রিপোর্টে বিস্তারিত। 80-90 দশকের রাজধানীর উত্তরা ছিল একটি শান্ত, সবুজ এবং তুলনামূলকভাবে কম জনবহুল এলাকা। পরবর্তীতে উত্তরা পরিণত হয় একটি পরিকল্পিত আবাসিক এলাকাতে, যেখানে আধুনিকতার ছোঁয়ায় উত্তরা হয়ে ওঠে নাটক সিনেমার শুটিংয়ের অন্যতম প্রাণকেন্দ্র। যুগের পর যুগ সেই ধারাবাহিকতা অব্যাহত থাকার মধ্য দিয়ে হঠাৎই এক গভীর রাতে উত্তরা আবাসিক এলাকায় রাস্তায় দেখা দেয় এক বিশাল মশাল মিছিল। মধ্যরাতে এমন লাইটের আলো আর মশাল নিয়ে হেঁটে চলা স্লোগানকারীদের এমন হই হুল্লোড় আওয়াজে পুরো এলাকাবাসী যেন কম্পিত। গভীর রাতে এই মশাল মিছিল দেখে হয়তো অনেকের কাছেই মনে হতে পারে এটি কোনো রাজনৈতিক দলের, কিন্তু না, এটি একটি নাটকের ধারণকৃত চিত্র। এত রাতে নিস্তব্ধ শান্ত এই আবাসিক এলাকায় এমন মশাল মিছিলের চিত্র ধারণে সবাই যখন আতঙ্কিত, তখন এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দেয় উত্তরা কল্যাণ সমিতি। সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আনিসুর রহমান জানান, উত্তরাবাসী শিল্প সংস্কৃতির বাইরে নয়। কোথাও শুটিং করতে পারবে না বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করতে পারবে না, সেটা আমরা কখনো, এটা তো স্বাভাবিক, এটা চলমান প্রক্রিয়া করবেই। আর তাই আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি নিয়ম শৃঙ্খলা রক্ষায় হাউসগুলোকে দেওয়া হয়েছে একটি নির্দেশনামূলক চিঠি। শুটিং এর একটা অংশ হিসাবে তারা মিছিল করতেছে, তখন লোকজন আতঙ্কিত হয়ে যায়, কি রাত্রে কিসের মিছিল হচ্ছে, কিসেই হচ্ছে, মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এখানে যারা বসবাসকারী আছেন তারা অনেকে এটা নিয়ে খুব উদ্বিগ্ন। এমনিতেই চলতি বছরে এসব শুটিং হাউসে কমে এসেছে নাটক সিনেমার শুটিং। তার উপর হঠাৎ করে শুটিং কার্যক্রম বন্ধ থাকায় কলাকুশলীদের কাছে এ যেন মরার উপর খাড়ার ঘা। এই যে কয়েক হাজার লোক যারা মিডিয়ার, লাইটের, ক্যামেরার কিংবা মেকআপের, এই মানুষগুলো কি করে খাবে? হাউসের ভিতরে শুটিং করা যাবে, কিন্তু রাস্তায় শুটিং করা যাবে না, পাবলিকের সমস্যা হয়। আগে যে পরিমাণ শুটিং হইতো সে 3 ভাগের 1 ভাগ হচ্ছে না। ডাইরেক্টর গিল্ড, প্রোডিউসার গিল্ড, শিল্পী সমিতি এটা সলভ করার জন্য ওরা অলরেডি চেষ্টা করে ফেলতেছে। এত কিছুর পরও বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে উত্তরার বেশ কয়েকটি শুটিং হাউসের সামনে থেমে নেই নাটকের শুটিং। আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ প্রজন্মের অভিনয় শিল্পী, কলাকুশলীরা জানান, তাদের জন্য শুটিং জোন নির্মাণ করা গেলে দূর হবে আবাসিক এলাকায় শুটিং জনিত সকল সমস্যা। আমার কাজ করতে গিয়ে যদি মানুষের ক্ষতি করি, তাহলে সেটা তো আমার বেসিক জায়গাতেই গন্ডগোল হয়ে গেছে। সো ওইটা আমি চাই না করতে। সো আমাদের যেহেতু কোনো স্পেস নাই, এই জন্য মাঝে মাঝে আমাদের উত্তর আসতে হয়। এটা সবসময় আমাদের সমস্যা করেই করতে হচ্ছে। আমরাও চাই যে একটা ফিল্ম সিটি হোক, একটা নাটকের স্থান হোক, যেটা আমাদের শহর থেকে বাইরে। তারা জানান, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে একটি আদর্শ মানের নাটক সিনেমার শুটিং জোন এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলিফ আতর কোম্পানির এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে রাজধানীর মিটফোর সংলগ্ন আরমানিটোলা এলাকার বক্কা টাওয়ারে বাংলাদেশের জনপ্রিয় আতর সুগন্ধি ব্র্যান্ডের প্রথম অত্যাধুনিক শোরুমের যাত্রা শুরু করে। 2008 সালে আলিফ আতর যাত্রা শুরু করে, তবে আতরটি খুব স্বল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ও হেড অব মার্কেটিং ইব্রাহিম খলিল, এবং বিশেষ অতিথি ছিলেন আল্লামা মাহফুজুল হক সাহেব ও মুফতি নুরুল আমি পীর সাহেব খুলনা। এ সময় নামি দামি বিভিন্ন আতর প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলিফ আতরের প্রতিটি ফোঁটায় আমরা মিশিয়েছি ঐতিহ্য, আধুনিকতা, যেটি ছড়িয়ে পড়ে হৃদয় থেকে হৃদয়ে, যা শুধুই একটি পণ্য নয়, একখণ্ড ভালোবাসা, সৌন্দর্য এবং আত্মিক পরিচয়ের প্রতীক। আমরা এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের হচ্ছে পুরো বাংলাদেশে প্ল্যানিং আছে যে মোস্টলি হচ্ছে ঢাকায় আমাদের 49টা শোরুম করার ইচ্ছা আছে আমাদের, এবং পুরো দেশে যত আতর প্রেমী আছে তাদের সহজলভ্য করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমাদের শোরুম করার চিন্তাভাবনা আছে। সেই লক্ষ্য যাত্রাটা এখন এটার মধ্য দিয়ে শুরু হলো।